আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকবো আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনাম। কোটা আন্দোলনকারীদের কর্মসূচিতে সংঘর্ষে 15 জন নিহত, হামলা ভাঙচুরে গুলিবিদ্ধ সহ আহত কয়েকশো। আজই কোটা সংস্কার নিয়ে আলোচনায় রাজি সরকার, রক্তের উপর দিয়ে সংলাপ নয় বলে আন্দোলনকারীদের প্রতিক্রিয়া। দেশে সুনীল অর্থনীতির সম্ভাবনায় বিনিয়োগে প্রধানমন্ত্রী আহ্বান, সামুদ্রিক মাছ রপ্তানি করলে আর্থিক লাভ হবে মন্তব্য। এবং বৈচিত্র্যময় প্রকৃতিতে ভিন্ন মাত্রা যোগ করেছে শালিক ও ময়না, দেশে প্রাকৃতিক ও মানব সৃষ্ট দুর্যোগে হুমকিতে 2 প্রজাতির পাখি। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। কিরগিজস্তানে যাযাবর উৎসবের খবর। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রাজধানী সহ সারা দেশে 15 জন নিহত হয়েছে, আহত হয়েছে কয়েকশো শিক্ষার্থী। আহতদের মধ্যে গুলিবিদ্ধ 2 শিক্ষার্থী ও 3 পুলিশের অবস্থা গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচে ভর্তি র্যাবে কর্মরত পুলিশ কনস্টেবল উত্তম কুমার, তার মাথা থেতলে গেছে। বিস্তারিত জানাচ্ছেন এনামুল কবির রূপম। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দিনভর কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে দেশজুড়েই ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রথমে উত্তরার জমজম টাওয়ারের সামনে, পরে আবদুল্লাপুর, রাজলক্ষ্মী, শেষে জসিম উদ্দিন রোডে দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হয় অনেকে। আহতদের নেওয়া হয় উত্তরার বিভিন্ন হাসপাতালে। উত্তরায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালেই 9 জনের মরদেহ নেয়ার কথা জানিয়েছেন সেখানে কর্তব্যরতরা। কুয়েত মৈত্রী হাসপাতালের সিনিয়র নার্সিং অফিসার জানান, লাশগুলো স্বজনরা নিয়ে গেছেন। পুলিশের সঙ্গে বড় ধরনের সংঘর্ষ হয়েছে রাজধানীর ধানমন্ডিতে। সংঘর্ষে গুরুতর আহত রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফায়াজ ফারহানকে লালমাটিয়া সিটি হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। যাত্রাবাড়িতে সংঘর্ষে নিহত হয়েছে 1 জন। ব্যাপক সংঘর্ষ হয় রামপুরা এলাকায়। চারদিক থেকে আক্রান্ত হয়ে একেবারে দিশেহারা হয়ে পড়ে পুলিশ। পুলিশ বক্সে আগুন ও ভাঙচুরের সময় গুরুতর আহত হয় 3 পুলিশ সদস্য। সে সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের 1 জনের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর আসে। আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনকারীরা। এক পর্যায়ে বিটিভির গেট ভেঙে ভিতরে ঢুকে রিসিপশন ও যানবাহনে আগুন ধরিয়ে দেয় তারা। বড় ধরনের সংঘর্ষ বাধে রাজধানীর মিরপুর, পল্লবী, দারুসালাম, রূপনগর, সনি সিনেমা হল মোড় ও বাংলা কলেজ এলাকায়। পুলিশের টিয়ার সেল, রাবার বুলেটে আহত হয় অনেকে। ডেল্টা মেডিকেলের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীদের উপর যুবলীগ ছাত্রলীগের হামলায় অন্তত 10 জন আহত হয়, আর পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় অন্তত 7 জন। সংঘর্ষ হয় রাজধানীর নীলক্ষেত, আগারগাঁও, মতিঝিল শাপলা চত্বর ও যাত্রাবাড়ি এলাকায়। এসব এলাকায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত 40 জন। সাভারে সংঘর্ষে আহত শিক্ষার্থী ইয়ামিনকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। মাদারীপুরে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে লেকের পানিতে পড়ে মারা যান অনার্স 2য় বর্ষের ছাত্র দীপ্ত দে। সে সময় পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের হামলায় আহত হয় অন্তত 30 জন। নরসিংদীতে পুলিশের গুলিতে নিহত হয়
নবম শ্রেণীর ছাত্র ফাহমিদ ভূঁইয়া। পটুয়াখালী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, রংপুর, নাটোর, বগুড়া, দিনাজপুর ও চট্টগ্রামে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। কমপ্লিট শাটডাউনে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া গোটা রাজধানী রণক্ষেত্রে পরিণত হয়। আগারগাঁও থেকে মিরপুর ২ নম্বর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ এবং হামলায় গুলিবিদ্ধ হয় ৩ জন। যাত্রাবাড়িতে একটি টেলিভিশনের নারী সাংবাদিক সহ 2 পথচারী গুলিবিদ্ধ হয়েছে। মিরপুর 10 এবং রামপুরায় পুলিশ বক্সে আগুন দেয়া হয়েছে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অগ্নিসংযোগ করে বিটিভি রিসেপশন এবং ভেতরে থাকা যানবাহনে আগুন দেয়। আরও জানাচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। উত্তরা আজমপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, সড়ক অবরোধ ছাড়াও জমজম মোড়ে পুলিশ বক্সে হামলা, যানবাহন ভাঙচুর হয়েছে। সেখানে সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হয়। যাত্রাবাড়ি থেকে শনির আখড়া হয়ে কাঁচপুর পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় আন্দোলনকারীদের। বিভিন্ন স্থানে দেয়া হয় ব্যারিকেড। বেশ কিছু পয়েন্টে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ করেন আন্দোলনকারীরা। রামপুরায় পুলিশ বক্সে হামলা, ভাঙচুর, 60টি মোটরসাইকেলে আগুনের ঘটনা ঘটে। শনির আখড়ায় চ্যানেল আইয়ের পরিবহন হামলার শিকার হয়েছে। সংঘর্ষের কারণে বন্ধ থাকে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারে যান চলাচল। সায়েদাবাদ থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। আগারগাঁও থেকে মিরপুর 2 পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় সংঘর্ষে 3 জন গুলিবিদ্ধ হয়েছে। মিরপুরে ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিক্ষার্থীরা বের হতে চাইলে হেলমেট পরা ও লাঠি হাতে যুবকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। মিরপুর 10 নম্বরে সংঘর্ষের সময় পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। বৃহস্পতিবার দুপুর 2:30টায় বন্ধ করে দেয়া হয় পল্লবী থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল। সারাদিনই বন্ধ ছিল ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল। আব্দুল্লাপুর, উত্তরা, খিলক্ষেত সহ প্রায় সব রুটে গণপরিবহন কম চলেছে। ধানমন্ডির ল্যাবেট ক্রসিং এবং মহাখালী টার্মিনাল এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। রাজধানীসহ বিভিন্ন স্থানে রেলপথ অবরোধ করায় সারা দেশের সঙ্গে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। বাড্ডায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থী পুলিশ ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় পুলিশ সদস্যরা কানাডিয়ান বিশ্ববিদ্যালয় ভবনে আশ্রয় নেয়। পরে হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার করা হয় অবরুদ্ধ পুলিশ সদস্যদের। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ সারা দেশে 229 প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। সারা দেশে কমপ্লিট শাটডাউনে সকাল থেকে জেলায় জেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ এবং যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। সাভারে এমইএসটি শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। মাদারীপুরে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষের সময় পানিতে পড়ে একজনের মৃত্যু হয়। বিভিন্ন জেলায় আহত হয়েছেন কয়েকশো মানুষ। রেলপথ অবরোধের কারণে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রিয় দর্শক, প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সহকর্মী রাজীব আহমেদের রিপোর্টটি। কমপ্লিট শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে সকালে মাদারীপুরে কোটা বিরোধী শিক্ষার্থীরা প্রধান প্রধান সড়ক অবরোধ করে। কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সে সময় পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়ে। এ ঘটনায় লেকের পানিতে পড়ে এক শিক্ষার্থী নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয় কমপক্ষে 25 জন। পটুয়াখালীর দুমকিতে আন্দোলনকারীরা বিক্ষোভ করলে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা হামলা চালায়। সে সময় আহত হন কমপক্ষে 30 জন।
টাঙ্গাইলে পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে আহত হন 20 জন। নাটোরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একজন গুলিবিদ্ধ হন। রাজশাহী মহানগরীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষের ঘটনায় আহত হয় কমপক্ষে 20 জন। মানিকগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীগের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হন। চট্টগ্রামে শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। নারায়ণগঞ্জে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। নাটোরে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ও পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ 5 জন গুরুতর আহত হয়েছেন। চাঁদপুরে আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে পুলিশ সহ 10 জন আহত হয়েছেন। বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে কমপক্ষে 40 জন আহত হয়েছেন। রাজীব আহমেদ, চ্যানেল আই। কোটা আন্দোলন নিয়ে আন্দোলনকারীদের সাথে আজই আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। একথা জানিয়ে আইনমন্ত্রী বলেছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রোববার শুনানির উদ্যোগ নেবেন তারা। অ্যাটর্নি জেনারেল বলেছেন, দ্রুততম সময়ে শুনানি শেষ করা হবে। আদালতে আন্দোলনকারীরা নিজে বা আইনজীবীর মাধ্যমে বক্তব্য উপস্থাপন করতে পারবেন। আরও জানাচ্ছেন মাজাহুল হক মান্না। সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল করা নিয়ে হাইকোর্টের রায় দেওয়ার পর আন্দোলন ছড়িয়ে পড়ে। এ অবস্থায় রাষ্ট্রপক্ষ রায় বাতিল চেয়ে লিভ টু আপিল করলে 7ই আগস্ট শুনানির দিন ঠিক করেন আপিল বিভাগ। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। এ অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক করেন আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল সহ অনেকে। আলোচনার পর সিদ্ধান্ত জানান মন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সাথে আলোচনা করার জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা তাদের সাথে বসব এবং আমরা এটাও বলতে চাই যে তারা যখনই বসতে রাজি হবে, এটা যদি আজকে হয়, আজকেই আমরা বসতে রাজি আছি। বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে আগামী রবিবার তিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলাটা শুনানির তারিখ তারা এগিয়ে আনেন। আন্দোলনের শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায়ও তদন্ত হবে বলে জানান মন্ত্রী। প্রধানমন্ত্রী তার ভাষণে বিচার বিভাগীয় তদন্ত কমিটির কথা ঘোষণা দিয়েছিলেন। সেই প্রেক্ষিতে আমরা একজন বিজ্ঞ বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের কে বিচার বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়ার জন্য কমিটি তৈরি করেছি। পরে ব্রিফিংয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা আইনি প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেন। আমাদের যে আবেদনটা যে আছে যে সুপ্রিম কোর্টে যে কোটা বিরুদ্ধে হাইকোর্টে যে কোটা বাতিল করে দিয়েছে তার বিরুদ্ধে আমরা যে সিভিল পিটিশনটা ফাইল করেছি সেটা রোববার দিন সকালেই আমি আদালতের কাছে আবেদন জানাবো এটা দ্রুত শুনানি করার জন্য, এবং আমি আশা করি আদালত আমাদের আবেদনটা গ্রহণ করবেন এবং এইখানে যেই ছাত্ররা আসছে বা অন্যরা অনেকে হয়তো আসবেন, সবাই মিলে আমরা আবেদন করব যেন এটা দ্রুত শুনানি করার জন্য। আদালত তো বলছেন যারা আসলে তারা নিজেরা কথা বলতে পারবে, তারা আইনজীবীর মাধ্যমে কথা বলতে পারবে। আদালত ওদের জন্য দরজাটা সবসময় খোলা রেখেছেন। তবে অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আন্দোলনকারী শিক্ষার্থীরা প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা শিক্ষার্থীদের রক্ত মাড়িয়ে কোনো আলোচনায় যাবেন না। আরেক সমন্বয়ক সার্জিজ আলম জানিয়েছেন, কমপ্লিট শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। প্রিয় দর্শক, কমপ্লিট শাটডাউনের সংবাদ জানতে এখন রাজধানীর উত্তরায় আছেন সহকর্মী ইফতেখার উদ্দিন, যাচ্ছি তার কাছে। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। ইফতেখার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদেরকে একটু জানাবেন যে উত্তরা এলাকায় এখন কমপ্লিট শাটডাউনের কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি? উত্তরা এলাকা তো আসলে আজকে সারাদিনই ঘটনাবহুল। আমি এখানে বেলা 3টা থেকে অবস্থান নিয়েছি এবং যে পরিস্থিতি, বেশ থমথমে পরিবেশ, গাড়িগুলো যেতে পারছে না জসিমউদ্দিন পয়েন্ট থেকে, আর ওদিকে আব্দুল্লাহপুর পয়েন্টে, আজমপুর পয়েন্টে রীতিমতো স্তব্ধ অবস্থা। কিছু কিছু জায়গায় আগুন জ্বলছে, আর পুলিশ টিয়ার শেলও নিক্ষেপ করছে থেমে থেমে। আর বেশ কিছুক্ষণ আগে উত্তরা পূর্ব থানাটা ঘেরাও করা হয়েছিল, সেখানে পুলিশ এবং অতিরিক্ত আনসার আর্ম ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে। তবে এখানে আন্দোলনকারী ছাড়াও আরো কিছু মানুষজন দেখা যাচ্ছে যারা আসলে ঠিক আন্দোলনকারী সুলভ নয়, তারাও রাস্তাঘাট আটকাচ্ছেন, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করছেন। গাড়িগুলো বেশ ঘুরে যাচ্ছে, অনেক ক্ষেত্রে অ্যাম্বুলেন্সকেও ঘুরে যেতে দেখা যাচ্ছে এবং কিছু কিছু অ্যাম্বুলেন্স যেতেও পারছে। তবে এই মুহূর্তে পরিস্থিতি বেশ থমথমে। আমাদের যারা সংবাদ সংগ্রহ করছেন তাদের অনেকেও ওই জায়গাটায় যেতে পারছেন না, সেক্ষেত্রে অনেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বাধ্য হচ্ছেন। ইফতেখার, আপনাকে অনেক ধন্যবাদ উত্তরা থেকে সরাসরি যুক্ত হয়ে আমাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, এবারে কমপ্লিট শাটডাউনের সংবাদ করতে আছেন মিরপুরে শাকির আদনান, তার কাছে যাচ্ছি। আদনান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। মিরপুরের অবস্থাটা কি আমাদেরকে যদি একটু জানান। সাইদুর, ধন্যবাদ। আসলে আমরা এই মুহূর্তে যে মিরপুর 10 নম্বর যে এলাকায় রয়েছি, তো এখানে মূলত বিকেল বেলায় 5টা সাড়ে 5টার দিকে যখন আন্দোলনকারীরা যখন মিরপুর থানা যখন ঘেরাও করতে আসে, তখনই মূলত আসলে বেশি পরিমাণে একটা প্রবলেম তৈরি হয় এবং সেই সময় তাদেরকে মানে হটিয়ে দিতে পুলিশ ফাঁকা গুলি করে এবং তারপর এক পর্যায়ে তারা এখান থেকে সরে যায় এবং তারা গিয়ে অবস্থান নেয় 10 নম্বর এবং তার আশপাশে। এবং 10 নম্বর থেকে তারা এখনো সরেনি এবং দফায় দফায় পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। তো এই একটা পরিস্থিতি রয়েছে এবং যানবাহন চলাচল আসলে 10 নম্বরের মূল যে গোলচক্কর সেখানে বন্ধ রয়েছে। তবে বিকল্প যে আসলে অলিগলি, সেখান দিয়ে আসলে মানুষ যাতায়াত করছেন, তবে যানবাহনের সংখ্যা আসলে খুবই কম। তো এরকম একটা পরিস্থিতি চলছে এবং থেকে মাঝে মাঝে ধাওয়া এবং পাল্টা ধাওয়ার মতো ঘটনা ঘটছে। স্বাভাবিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যা যা করার প্রয়োজন আইন শৃঙ্খলা বাহিনী সেটি করার চেষ্টা করছে। সাইদুর। আদনান, আপনাকে অনেক ধন্যবাদ মিরপুরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, এবারে রাজধানীর নাবিস্কো এলাকায় আছেন সহকর্মী পরাগ আজিম, যাচ্ছি তার কাছে। পরাগ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আমাদেরকে একটু কমপ্লিট শাটডাউনের নাবিস্কো এলাকার পরিস্থিতি সর্বশেষ কি জানান। ধন্যবাদ সাইদুর। আপনি জানেন যে আসলে শাটডাউনে যেহেতু পুরো ঢাকা শহরে সংঘর্ষ হয়েছে, নাবিস্কো এলাকার বাইরে ছিল না। বিশেষ করে নাবিস্কোর একটু সামনে যে মহাখালী বাস টার্মিনাল রয়েছে, আন্তজেলা বাস টার্মিনাল, এর সামনে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায় কিন্তু বিক্ষোভ হয়েছে। পুলিশের সঙ্গে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং টায়ার জ্বালিয়ে কিন্তু দীর্ঘ সময় সেখানে আগুন ধরিয়ে রাখা হয় কয়েক ঘন্টা যাবত। এবং পাশাপাশি মহাখালী থেকে একটু সামনে বনানী চেয়ারম্যান বাড়ির কাছে যে সেতু ভবনটি রয়েছে, সেতু ভবনের পাশের একটি ভবনের নিচে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িতে আগুন দেওয়া হয় এবং তিতুমির কলেজের বিপরীতে একটি অফিসের নিচে থাকা গাড়িতেও কিন্তু আগুন দেওয়া হয়েছে। এবং পাশাপাশি নাবিস্কো মোড়ে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং কৃষক লীগের কয়েকটি অফিস রয়েছে, 3টি অফিস, সেই 3টি অফিসেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে এবং আসবাবপত্র ভাঙা হয়েছে, আসবাবপত্রে আগুন দেওয়া হয়েছে এবং ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। আওয়ামী লীগের নেতারা অভিযোগ করেছে, স্থানীয় নেতারা, যে হাসানুল্লাহ ইউনিভার্সিটি থেকে
কিছু ছাত্র এসে দলে বলে পরাগ, আপনাকে অনেক ধন্যবাদ নাবিস্কো এলাকার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, এখন সব শেষে আমরা যাচ্ছি রাজধানীর রামপুরায়, যেখানে আছেন সহকর্মী যাযাবর মিন্টু। রামপুরার বিটিভি ভবনের কাছে উনি আছেন, তার কাছে যাচ্ছি। মিন্টু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। কমপ্লিট শাটডাউনের রামপুরার এখনকার কি অবস্থা যদি আমাদেরকে একটু জানান। সকাল থেকেই বাড্ডা রামপুরা সড়কে আপনার ব্রাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং এখানে যে আপনার ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং তাদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়, যার ফলে তারা 11:30টার দিকে ওই রামপুরা পুলিশ বক্সে যে পুলিশ ফাঁড়ি সেখানে তারা হামলা চালায় এবং পুলিশ ফাঁড়ি ক্ষতিগ্রস্ত করে। এখন এখানে পুলিশও আহত হয়। তারপরে মোটামুটি আন্দোলন কিছুটা স্তীমিত ছিল। তারপর দুপুর 2টার দিকে শিক্ষার্থীরা টেলিভিশন সেন্টারের দিকে এগিয়ে আসে এবং মূল ফটক, তারপর অভ্যর্থনা কক্ষ এবং ক্যান্টিন এখানে ভাঙচুর করা হয়। আর বিটিভির গোডাউনে আগুন জ্বালানো হয়, সেই আগুন এখনো জ্বলছে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিকালের দিকে 1 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়। আর বিজিবি আসার পরে পরিস্থিতি মোটামুটি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে তারা দুদিকে, মানে একদিকে হচ্ছে মালিবাগের দিকে যেদিকে অবস্থান করা শিক্ষার্থী এবং আপনার বাড্ডার দিকে যে রামপুরা ব্রিজের দিকে যে শিক্ষার্থী, তাদেরকে তারা আশ্বস্ত করে যে মানে তোমরা তোমাদের মতো শান্ত থাকো এবং আন্দোলন চালা যাও, কিন্তু কোনো রকম ইয়ে করো না। কিন্তু তারপর দেখা গেছে যে কিছুক্ষণ আগে দেখলাম যে আমরা যে সেখানে আন্দোলনকারীরা বিজিবিকে, যেহেতু মূল ফটক ভাঙা, বিজিবি মূল ফটকে অবস্থান নিয়েছিল, তাদেরকে ধাওয়া করে ভিতরের দিকে নিয়ে যায় এবং এখনো মানে কিছুটা উত্তেজনা পরিস্থিতি। মিন্টু, অনেক ধন্যবাদ আপনাকে রামপুরের সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য। প্রিয় দর্শক, এবারে অন্যান্য খবর। বাংলাদেশের সুনীল অর্থনীতির বিশাল সম্ভাবনায় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শনী অনুষ্ঠানে উদ্বোধনীতে প্রধানমন্ত্রী বলেন, সামুদ্রিক মাছ প্রক্রিয়াজাত করে রফতানি করলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। দেখুন নীলাদ্রি শেখরের রিপোর্টটি। বিশাল সমুদ্রসীমা বিজয়ের মাধ্যমে সুনীল অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বাংলাদেশে। তবে এখনও অর্থনৈতিক ক্ষেত্রে এই সমুদ্রসীমার সঠিক ব্যবহার করা সম্ভব হয়নি, যেখানে রয়েছে প্রাণীজ, অপ্রাণীজ ও তেল, গ্যাস সহ খনিজ সম্পদ। দুদিনব্যাপী অ্যাকুয়াকালচার এবং সামুদ্রিক খাদ্য প্রদর্শনী উদ্বোধনীতে প্রধানমন্ত্রী এসব বিষয়ে তুলে এনে বলেন, এই সম্পদকে আরও কাজে লাগাতে হবে। আমরা সি ফুড এবং অ্যাকুয়াকালচার সেক্টর এটা বৈশ্বিক বাজারে যাতে স্থান পায় বা সেই স্ট্যান্ডার্ড নিয়ে যদি করতে পারি, সেই দিকে আমাদের বেশি আরও নজর দেওয়া দরকার। কারণ এখনকার দিনে আমি দেখি আমাদের এমনকি বিদেশে যারা একসময় খুব বেশি মাংস খেত, তা এখন মাছের দিকে ঝুঁকে গেছে। কাজে এটাকে যদি আমরা ভ্যালুয়েটেড করতে পারি, তাহলে আমরা আরও বেশি মাছ রপ্তানি করতে পারবো। আমরা চিংড়ি রপ্তানি করি, কিছু অন্যান্য মাছ রপ্তানি করি, কিন্তু সেই সাথে সাথে আমরা এই সমুদ্র মাছগুলি বা আমাদের দেশীয় মাছগুলিকেও আমরা যদি প্রক্রিয়াজাত করে রপ্তানি করতে পারি, আমাদের বিরাট একটা সুবিধা সেখানে আমরা পাবো। সুনীল অর্থনীতি বিকশিত করতে পারলে বিশাল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সমুদ্র সম্পদ বহুমুখী ব্যবহার করে আমাদের অর্থনীতি, ব্লু ইকোনমি, এটাকে আমরা আরও সমৃদ্ধশালী করতে পারবো। যে কেউ বিনিয়োগ করতে পারেন, তার যে লভ্যাংশ খুব সহজে তারা সেটা নিয়ে যেতে পারেন। অফশোর অ্যাকাউন্ট খোলারও সুবিধা রয়ে গেছে, সেই সুবিধাও আমরা করে দিয়েছি। সেখানে খুব ভালো উচ্চহারে সুদও পেতে পারেন, আবার এখানে বিনিয়োগও করতে পারেন। কাজে আমি দেশি বিদেশি বিনিয়োগকারী তাদের সবাইকে আহ্বান করব যে আপনারা আসেন, বাংলাদেশে বিনিয়োগ করেন আর এই সম্পদটা আমাদের আরও কাজে লাগান। এ খাতে 2030 সালের মধ্যে $5 বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের বৈচিত্র্যময় প্রকৃতিতে প্রায় 700 প্রজাতির পাখি মধ্যে অন্যতম শালিক ও ময়না। বিভিন্ন কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এসব পাখি। উদ্ভিদের বিস্তারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকিতে শালিক ও ময়না। প্রিয় দর্শক, বাংলার শালিক ও ময়না নিয়ে দেখুন আফরোজ হাসির একটি ডেস্ক রিপোর্ট। শালিক আবহমান বাংলার প্রকৃতি ও পরিবেশে অতি পরিচিত পাখি। দেশের সব জায়গায় বিভিন্ন প্রজাতির শালিকের দেখা মেলে।
কালচে বাদামি দেহ, উজ্জ্বল কালো মাথা এবং হলুদ রঙের ঠোঁটের ভাত শালিক। রয়েছে ঝুটি শালিক, কিছুটা ছোট আকারের কাঠশালিক। এর মধ্যে খয়রা লেজ কাঠশালিকের প্রিয় আবাসস্থল বনভূমি হলেও লোকালয়েও বিচরণ এদের। ঢাকা ও রাজশাহীতে দেখা মেলে বামুনি কাঠশালিকের। এছাড়া বন, উন্মুক্ত প্রান্তর ও লোকালয়ে দেখা যায় পাকড়া শালিক। এরা গোশালিক বা গোবরের শালিক নামেও পরিচিত। নদীর তীর ও ফসলি জমির আশপাশে বিচরণ নীলচে ধূসর দেহের গাং শালিকের। আমাদের অতি পরিচিত পাখি পাতি ময়নাও শালিক গোত্রীয় পাখি। এদের মূল আবাসস্থল পাহাড়ি চিরসবুজ বন হলেও অন্যান্য বনেও মাঝে মাঝে দেখা যায়। বিভিন্ন ধরনের কীটপতঙ্গ খেয়ে প্রাকৃতিক খাদ্য শৃঙ্খলের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এরা। ফলভোজী বলে এরা উদ্ভিদের বীজের বিস্তারেও সহায়তা করে। পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় শালিক ও ময়নার উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বনাঞ্চল কমে যাওয়া, অবৈধ শিকার, কৃষি জমিতে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার এদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এসব পাখির সংরক্ষণে সচেতনতার পাশাপাশি অন্যান্য পাখি রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই পাখির কলকাকলিতে মুখর থাকবে প্রকৃতি, ভালো থাকবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। প্রিয় দর্শক, বাংলার শালিক ও ময়না নিয়ে আয়োজন দেখবেন আজ রাত 10। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ক্লাসিক সব নাটক, সিরিজ, সিনেমা। এরই ধারাবাহিকতায় আইস্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ওয়েব সিরিজ আমি কি তুমি, যেখানে অভিনয় করেছেন মেহজাবিন চৌধুরী, শ্যামল মাওলা, জুনায়েদ বুগদাদি সহ অনেকে। নাটকটি পরিচালনা করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জায়েদ। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শকরা। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। কিরগিজস্তানে 1000 বছর আগের কিরগিজ যাযাবরদের স্থানান্তরের ঐতিহ্য প্রদর্শিত হয়েছে, যা তাদের কাছে কিরগিজ যাযাবর উৎসব হিসাবে পরিচিত। যাযাবরদের জীবনযাপন কেমন ছিল তা তুলে ধরতেই এই উৎসব। দেশটির রাজধানী বিশকেক থেকে 400 কিলোমিটার দূরে নারিন অঞ্চলে যাযাবর উৎসব হয়। প্রদর্শনীতে যাযাবররা কিভাবে ঘোড়া ও উটের পিঠে করে প্রয়োজনীয় জিনিসপত্র বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে তা দেখানো হয়। উৎসবে অংশগ্রহণকারী এবং অতিথিরা কিরগিজ যাযাবরদের ঐতিহ্যবাহী খাবার খেয়ে থাকেন। প্রিয় দর্শক, এবারে কৃষি সংবাদ। মাগুরার মোহাম্মদপুরে মধুমতি নদীর বিস্তীর্ণ চরাঞ্চলে বাদাম তুলতে ব্যস্ত চাষিরা। মৌসুমের শুরুতে বৈরী আবহাওয়ায় ফলন কিছুটা কম হলেও বাদাম বিক্রি করে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। পরিবেশ রক্ষায় নেত্রকোনার হাওর অঞ্চলে বৃক্ষরোপণ করছে স্থানীয় প্রশাসন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং প্রাণ প্রকৃতি রক্ষায় এই উদ্যোগ বলছেন সংশ্লিষ্টরা। এতে জেলার পরিবেশের উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধি পাবে বলছেন বিশিষ্টজনেরা। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে, ফিরছি একটু পরে। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আরো খবর নিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। কোটা সংস্কারে আন্দোলনকারীদের সমর্থন জানিয়ে জাতীয় পার্টির রওশনপন্থী অংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ বলেছেন, আগামী রোববারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে সমস্যার সমাধান করা উচিত। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে চলমান কোটা আন্দোলন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মুখে কেউ রাজাকার বা মুক্তিযোদ্ধা বললেই সে তা হয়ে যায় না বলেও মন্তব্য করেন তিনি।
এবারে খেলার খবর।